শুভেচ্ছা দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ভিউজ বাংলাদেশের ডিজিটাল ভিউজে। সঙ্গে আছি আমি আল-আমিন দেওয়ান। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের মোবাইল ফোন ইন্ডাস্ট্রির যে সংগঠন আছে, মোবাইল ফোন অপারেটরগুলোর অ্যামটপের মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার, অবসরপ্রাপ্ত। তিনি এই সেক্টরে 1 দশকেরও বেশি সময় ধরে তিনি রয়েছেন। তিনি দেশের মোবাইল ফোন অপারেটরদের যে নিয়ন্ত্রণ সংস্থা রয়েছে বিটিআরসি, তিনি সেখানেও কাজ করেছেন। আমাদের সঙ্গে আরেকজন আছেন যিনি ভিউজ বাংলাদেশের সম্পাদক রাশেদ মেহেদি। রাশেদ মেহেদি এই ডাক ও টেলিযোগাযোগ খাতে তার সাংবাদিকতার যেই সময়, তিনি 20 বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন। চলুন আমরা আলোচনায় চলে যাই। স্বাগত জানাচ্ছি আপনাদের। প্রথম প্রশ্নই আপনার কাছে, আমাদের দেশে এই 30 বছরেরও সময় ধরে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি হয়েছে, এখনও আমরা সেবার মান নিয়ে প্রশ্ন ওঠে। আমরা শুনি যে সেবার মান ভালো নয়, আরও ভালো হতে পারত। এই প্রশ্ন থেকে আমরা এই উত্তর কবে শুনবো যে মোবাইল ফোন সেবার মান, গ্রাহকরা ভালো মান পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই ভিউজ বাংলাদেশকে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সো আপনার কোশ্চেনে যদি আমরা ফেরত যাই, তাহলে আমি বলতে চাই যে আসলে মোবাইল সেবার মান, এটা যে কোনো সেক্টরের একটা সেবার মান, এটা হচ্ছে কন্টিনিউয়াস একটা প্রসেস। এটা কন্টিনিউয়াস একটা ডেভেলপমেন্টের মধ্যে দিয়েই যায়। কখনোই কোনো সেবার মান শতভাগ আসলে প্রদান করা সম্ভব হয় না, অথবা মানে গ্রাহকরাও শতভাগ সন্তুষ্ট হয় না। সো ওই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা বিবেচনা করি যে আসলে মোবাইল নেটওয়ার্ক অপারেটররা আমাদের দেশে প্রায় 25 বছরের চেয়েও অধিক সময় যাবৎ তার একটা কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আপনারা যদি খেয়াল করেন যে আমরা টেকনোলজি, যখন যে টেকনোলজি গ্লোবালি ইনভলভ হয় বা অবমুক্ত হয়, সেই ধরনের টেকনোলজিগুলোও কিন্তু আমরা মানুষের কাছে আনার চেষ্টা করেছি। একটা জিনিস এখানে বিবেচ্য যে আসলে আমাদের দেশে যে পরিস্থিতিতে, যে বিজনেস এনভায়রনমেন্টের মধ্যে নেটওয়ার্ক অপারেটররা আসলে অপারেট করে, এখানে দুটো জিনিস দেখতে হবে যে আমরা আসলে অপারেটররা কত বিনিয়োগ করেছে এবং একই সাথে এই বিনিয়োগের বিপরীতে রিটার্নের অবস্থাটা। আমরা যদি দেখি যে দেশের দুটি অপারেটর প্রফিটের ভিতরে আছে, একটি অপারেটর এখনও প্রফিট করতে পারেনি, আর দেশীয় অপারেটর তাদের অবস্থা আরও একটু নাজুক। সো এরকম একটা পরিস্থিতিতে যেখানে আসলে আমাদের প্রতিজন ব্যবহারকারী 135 থেকে 140 টাকা গড়ে ব্যবহার করে। সো এরকম একটা পরিস্থিতিতে আসলে নেটওয়ার্কের যে মান আমরা প্রদান করতে চাই, সেই জায়গাটাতে আসলে বিনিয়োগের দিক থেকে একটা সেটব্যাক থাকে। এছাড়াও এই নেটওয়ার্কের মান উন্নয়নের জন্য আপনারা জানেন যে যে সমস্ত জায়গায় আমাদের টাওয়ার স্থাপনের যে বিষয়টা থাকে, আমাদের ফাইবারের যে বিস্তৃতির যে বিষয়টা থাকে, এই বিষয়গুলো আসলে মোবাইল ফোন অপারেটরদের হাতে এখন নেই। বিগত প্রায় 7-8 বছর যাবৎ এগুলো পৃথক লাইসেন্সের মাধ্যমে এগুলো করা হয়, যার ফলে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় টাওয়ার আমরা স্থাপন করতে পারছি না, প্রয়োজনীয় ফাইবার আমরা পাচ্ছি না। তো এই সমস্ত সব কিছুর একটা যোগফল হিসাবে আমরা যেহেতু এনএস অপারেটর, গ্রাহক আমাদের সেবার যে ত্রুটি বিচ্যুতিগুলো দেখছে, সেটা শুধু আমাদের ঘাড়েই আসলে বর্তাচ্ছে। রাশেদ মেহেদি, আপনার কাছে জানতে চাই, আজকে অ্যামটপ মহাসচিব মোবাইল ফোন অপারেটরদের পক্ষে যিনি বলেন, যে সংগঠন আছেন, উনি বললেন, যেসব কারণ বললেন, নানা প্রতিবন্ধকতার কথা বললেন, আপনি এইসব বিষয়ের সাথে কি একমত বা এগুলো কীভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। জুলফিকার ভাই দীর্ঘদিন কাজ করছেন, উনি রেগুলেটরে ছিলেন, তারপরে আবার এখন মোবাইল অপারেটরতে যারা আসলে সেবা দেয় তাদের সঙ্গে কাজ করছেন, ফলে ওনার এক্সপিরিয়েন্সটা অনেক, দুই দিক থেকেই দেখেছেন। উনি রেগুলেটরের ভেতর থেকে দেখেছেন, আবার বাইরে থেকেও দেখছেন। অতএব উনি যা বলেছেন ঠিকই বলেছেন, একদম আমি তার সঙ্গে একমত, আমি দ্বিমত করছি না। কিন্তু তার সঙ্গে আমি একটু যোগ করব যে আসলে যেটা হয়েছে, আমার মনে হয় সরকারের সঠিক নীতি না থাকার কারণেই, অর্থাৎ যে রেগুলেটরি স্ট্রাকচারটা আমাদের আছে সেটা সঠিকভাবে না থাকার কারণে আমাদের এই সার্ভিসটা আমরা আপ করতে পারছি না। আমি একটু উদাহরণ দিই। 2G থেকে যখন আমরা 3G-তে যাওয়ার কথা শুরু হলো, সেই 2003 সালে কিন্তু শ্রীলঙ্কা এখানে চলে গেছে, আমাদের প্রতিবেশী দেশ, এবং তাদের অর্থনীতি আমার চেয়ে খুব বেশি ভালো না, বাট তারা কিন্তু ওই সময় টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের সঙ্গে তাল মিলিয়ে থেকেছে। আমরা 3G-তে কখন গেলাম? 2013 সালে, যখন অলরেডি 3G নাই, যখন 4G আসবে, চলে এসছে।
সেই সময় গেলাম, এবং ওই সময় আসলে 3G কিন্তু বিজনেস কেসও ছিল না। সেই সময় আমরা একটা বড় বিনিয়োগ চাপিয়ে দিলাম মোবাইল অপারেটরদের উপরে, এবং একটা বড় টাকা দিয়ে তাদের কিনতে হয়েছে। উনি 3G বিজনেস কেস শুরু করার আগেই তাকে আবার 4G দেওয়া হয়েছে, কারণ সরকারের কমিটমেন্ট 4G আনতেই হবে, তো আসলে আনতে হবে, না এনে তো উপায় নাই। তো উনি 3G আসলে কিন্তু ব্যবসায়ী করতে পারলেন না। এই যে লসটা হলো, এটা কার জন্য? তাহলে কেন 2003 সাল থেকে কি 2013 সাল পর্যন্ত বাংলাদেশের সরকার ছিল না, বিটিআরসি ছিল না? তাহলে তারা পলিসি নিতে পারেন না কেন? দোষটা কার? দোষটা আমাদের পলিটিক্যাল কমিটমেন্টের, যে আমরা আসলে টেকনোলজির সঙ্গে ডেভেলপ করে যে এগিয়ে যাব, আমাদের ন্যাশনাল লিডাররা সেই জায়গায় ছিলেন না, সেই কারণে সমস্যাটা হয়েছে। আমি কোনো স্পেসিফিক সরকারের কথা বলছি না, যারাই সরকারে ছিলেন তারাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন। তাদের নিজেদের পলিটিক্যাল অনেকগুলো চিন্তার মধ্যে আসলে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আবার রাষ্ট্রের এই মুহূর্তে উন্নয়নের সঙ্গে টেলিযোগাযোগ খাতের উন্নয়নটা একটা পূর্ব শর্তটা তারা মনে করেন নাই, এই কারণে সমস্যাটা হয়েছে। আপনি দেখেন যখন 4Gতে আসলেন, 4Gতে আপনার আইডিয়াল স্পেকট্রাম কোনটা ইউজ করবেন? আপনি দেখেন যে 1800, 850, 900 যদি 4Gতে ইউজ করা হয়, দ্যাট উইল বি দ্য বেস্ট সার্ভিস। আমরা এখন 1800 আর 2100তে করছে, 2600 কিন্তু খুব বেশি রোল আউট হয় নাই। তাহলে আপনি 1800 সঙ্গে 2100 পার্সিয়ালি দিয়ে তো আইডিয়াল 4G পাবেন না। আপনি 750 মেগাহার্টজ খুবই চমৎকার 4Gর জন্য, সেখানে আমরা একটা বড় অংশের ফ্রিকোয়েন্সি কোনো একটা আইএসপিকে কোনো এক সময় দিয়েছিলাম, সেটা এখন উদ্ধার করতে পারি নাই। কিছু অংশ একটা টেলিটকের কাছে দেওয়া আছে, তারাও এটা আসলে কোনো ইউজ কেস নাই। এই যে রাষ্ট্রীয় সম্পদ রেডিও স্পেকট্রাম, সেটার যে মিস ইউজ, সেটার যেরকম ব্যবহার মানে ব্যবহৃত না হয়ে পড়ে আছে, একটা চমৎকার উর্বর জমি যেটাকে আমরা ব্যবহার করতে পারি, যে সমস্ত অপারেটর এটা ব্যবহার করে সার্ভিসটাকে ইনশিওর করতে পারতেন, তাদেরকে না দিয়ে যারা আসলে এটার কোনো ইউজ কেস নেই তাদেরকে আমরা দিয়ে রেখেছি। স্পেকট্রাম নিয়ে আলোচনায় আসবো, আমি আপনার কাছে একটু আমি বলি কোয়ালিটি অফ সার্ভিসটা ডিপেন্ড করে কোথায়, আপনাকে বলছি। তাহলে যদি উনি ওনার প্রথম যে কাঁচামাল স্পেকট্রামটা হচ্ছে মোবাইল টেলিকম সবার র ম্যাটেরিয়ালস, সেই র ম্যাটেরিয়ালস যদি পর্যাপ্তভাবে না পান, এবং সেটা যদি তাকে ওইখানে যদি একটা বড় বিনিয়োগ করে ফেলতে হয়, তাহলে উনি আসলে ওই যে আরপুর কথা বলছেন, ওইখানে বিনিয়োগটা কম হলে তো ওনার আরপুতে অনেক সাশ্রয় হতো, সেইটার সমস্যা, মূল সমস্যাটা হলো এখানে। তারপরে যেটা হয়েছে পলিসি লেভেলে, আপনি যখনই দেখতেছেন যে আপনার সারা দেশে ফাইবার অপটিক্যাল কেবল মোটামুটি ডিপ্লয় করা হয়ে গেছে, ইউনিয়ন পর্যায়ে কিন্তু চলে গেছে, তাহলে এই ফাইবারাইজেশন কিভাবে নিশ্চিত হবে? নেটওয়ার্ক কিন্তু তৈরি হয়েছে, সেটা এনটিটিএন কোম্পানি দিয়ে হোক, যেভাবে হোক হয়েছে, কিন্তু সেই নেটওয়ার্কের কেন ম্যাক্সিমাম ইউটিলাইজটা হচ্ছে না, সেই জায়গাটা দিতে হবে। বিটিসিএল এর মাধ্যমে যে নেটওয়ার্কটা তৈরি করলেন, সেটার আপ টাইম এখন এত কম কেন? সেই সেবাটা আসলে কতটুকু মোবাইল অপারেটরদের কাছে কার্যকর হচ্ছে, সেটা নিশ্চিত করবে কিন্তু রেগুলেটর, সেটা নিশ্চিত করবে পলিসি মেকাররা। সেই জায়গাটা আমাদের ঘাটতি আছে। একই সঙ্গে যেটা বললেন টাওয়ার, আপনি নেটওয়ার্ক বসাবেন, সাইট বসাতে পারছে না, একটা বড় ধরনের ভীতি আছে রেডিয়েশন দিয়ে, অমূলক ভয়, সেই ভয়টা দূর করবে কে? এটা গভর্নমেন্টের একটা সমন্বিত ক্যাম্পেইন দরকার। আজকে ঢাকার দেখেন পেরিফেরিগুলোতে, কিন্তু ধরেন ঢাকার ভেতরে আমি বলছি, ঢাকার এই সেন্টারে আপনি ভালো নেটওয়ার্ক পান, কিন্তু আপনি যান উত্তরখানে যান, দক্ষিণখানে যান, যাত্রাবাড়ি যান, গাজীপুরের যান, আপনি 4G সহজে পাবেন না, সব অপারেটর পাবেন না, দুই একটা পেতে পারেন। এর কারণটা আপনি টাওয়ার নাই, সাইট নাই। এখন যে টাওয়ার কোম্পানিগুলো আছে, তারাও একই সমস্যায় ভুগতেছে, নানান ধরনের সমস্যা এই টাওয়ার বসানো নেই। কেউ চায় অনেক টাকা, যেগুলো হাউজিং কোম্পানি আছে তারা এমন টাকা চায় যে আসলে তারা মনে করে ওদের বিশাল কোটি টাকার ব্যবসা, এখানে কোটি টাকার নিচে ভাড়া নেওয়া যাবে না। গভর্নমেন্টকে এখানে আগে আসতে হবে, সেই সাইটগুলো কেমনে কিভাবে বসাবেন সেই জায়গাগুলো আপনাকে করে দিতে হবে। আমরা কোনো কোনো জায়গায় দেখছি ডিসিরা বাধা দেয় যে ডিসি অফিসের উপর করা যাবে না, আর কি মুশকিল। আপনি তো ইনশিওর করবেন, আপনি বাধা দিচ্ছেন। এই জায়গাগুলো যদি আপনি না করেন, তাহলে আপনি কোয়ালিটি অফ সার্ভিসের জন্য যদি শুধুমাত্র অপারেটরদেরকে ধরেন, তাহলে ওটা কোনোদিনই হবে না। একই ডিসকাশন আমরা ঘুরে ফিরেই করছি, ইভেন পলিসি মেকার যারা আছেন তারাও কথা বলতেছেন, কিন্তু আমরা সেই ধারাবাহিকতায় আমার মনে হচ্ছে আজকেও আমরা সেই আলোচনায় বসছি, এত বছরও কিন্তু প্রবলেমটা সমাধান হয়নি, সেই একই আলোচনা আমরা করছি। হ্যাঁ, সমাধান না হওয়ার কারণটা হচ্ছে যে কখনোই একটা উপর দৃষ্টিকোণ থেকে হয়নি। আমি বলি, যেমন যখন 99-এ যখন আপনার প্রথম বাংলাদেশে টেলিকম ন্যাশনাল টেলিকম পলিসি হলো, যার বেসিসে 2001 সালে টেলিকম অ্যাক্ট হয়েছিল, এটা কিন্তু একটা ধারাবাহিকতা ছিল। আপনি দেখেন এরপরে যে সরকারগুলো আসছে, টেলিকম অ্যাক্টে কোথায় সংশোধন আনা হয়েছে? বিটিআরসির ক্ষমতা ব্যুরোক্রেসির কাছে নিতে হবে। নট গুড ইন্টেনশন, ইট ইজ এ ভেরি ব্যাড ইন্টেনশন ইট ওয়াজ। সেটার কিন্তু ফল আমরা ভোগ করছি, যে আসলে বিটিআরসি আগে সহজে যে কাজটা করে দিত, একটা ছোট্ট প্যাকেজের মধ্যে নিতে গিয়ে তাদের বসে থাকতে হয়েছে। ওনারা যদি এই সমস্ত কাজই করতে না পারেন, মিনিস্ট্রির কাছে দৌড়ে তাদের সার্ভিস দেবেন কখন? 2 নম্বর গেল, যখন আপনার এখন দেখেন, এখন যখন আপনি একটা ভালো পলিসি চেঞ্জ করার কথা বলছেন, আগে তো আপনি ন্যাশনাল টেলিকম পলিসি চেঞ্জ করবেন, তারপরে অ্যাক্টে যাবেন, তারপরে আপনার নেটওয়ার্ক লাইসেন্সিং আসতে পারেন। কিন্তু আমি শুরু করলাম নিচ থেকে। ওকে, আমি পলিসি তাহলে আপনি বলি যে এই যে আমাদের ভুল চিন্তাগুলো হয়, আপনি যদি ওটা ঠিক আবার পরে যারা আসবে তারা কি টেলিকম পলিসি চেঞ্জ করার সময় আবার চেঞ্জ করবে? তাহলে বিনিয়োগকারীরা স্ট্যাবিলিটি পাবে কোথায়? তাদের আস্থার জায়গাটা কই হবে, যে আমি কতবার কিভাবে হবে? আমাদের পুরো রেগুলেটরি স্ট্রাকচার এবং ট্যাক্সেশন যে স্ট্রাকচারটা, সেটাকে স্টেবল হতে হবে।
এটাকে আপনার একটা কনসিস্টেন্ট জায়গায় নিতে হবে, এটাকে কোনোভাবেই আপনি অস্থিতিশীল রেখে বিনিয়োগকারীরা আস্থা পাবেন না। আমাদের দেশে বছর পর বছর এখন এফডি আসছে না, কারণটা কি? কারণ বিনিয়োগকারীরা আমাদের রেগুলেটরি ইয়েতে আস্থা পায় না, সোজা হিসাব। পলিসির জায়গাটা আমি একটু আলোচনা করতে চাই, যেহেতু অনেক বড় বিষয়। সাম্প্রতিক সময় এই নতুন পলিসি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, আমরা ব্যাপক ডিসকাশন হচ্ছে। তো সেই বিষয়টা নিয়ে আমি আপনার মহাসচিব কাছে জানতে চাই যে রাশেদ মেহেদী যে প্রসঙ্গটা তুললেন, যে পলিসিটা দীর্ঘ সময় ধরে প্রপার হচ্ছে না, বা ইন্ডাস্ট্রি যে গ্রোথ হতে পারে সেই রকমভাবে পলিসি হচ্ছে না যে সাপোর্ট করে। আপনি কি মনে করেন যে এখন যে পলিসি হচ্ছে এই পলিসির সাথে আপনারা কিভাবে এগোবেন? এটা যথেষ্ট সুন্দর একটা মানে আলোচনার সূত্রপাত আপনি করলেন, যেটা রাশেদ মেহেদী ভাই বলেছেন যে আমি একমত। পলিসিটা হতে হবে এনাবেলিং পলিসি। এনাবেলিং পলিসি অর্থ হচ্ছে যে পলিসির মাধ্যমে সরকার বিনিয়োগকারীকে সহায়তা দিবে। সো আপনি যদি দেখেন আমাদের ট্যাক্স রিজিম, আমি একটু দ্বিমত করতে চাই। আমাদের ট্যাক্স রিজিম কিন্তু খুব সার্টেইন। বছরের পর বছর প্রায় 56% মতো আমরা ডিরেক্ট ট্যাক্স দিতে হচ্ছে। কোনো দেশের বিনিয়োগকারী কোনো বিনিয়োগকারী যদি দেখে যে একটা দেশের ট্যাক্স রিজিম যদি এরকম হয় যে রেভিনিউর 56% ডিরেক্ট চলে যায় এক্সচেকারে, তাহলে ওই দেশে আসলে কখনোই বিনিয়োগ হবে না। এটা যেমন একদিকে ঠিক, আবার একই দিকে যদি আপনি আসেন রেগুলেটরি পলিসি যদি আমরা দেখি, যে রেগুলেটরি পলিসিতে ছোট ছোট কিছু ব্যত্যয় তো আমরা করেছি। আমরা 2001 সালে যখন টেলিকম অ্যাক্ট হলো, এই অ্যাক্টের পরবর্তীতে আমরা দেখেছি অ্যাক্টের মধ্যে দুবার পরিবর্তন এসেছে। 2006-এ সেটা লফুল ইন্টারসেপশনকে ইনক্লুড করা হয়েছে। 2010-এ এসে যেটা করা হলো সেটা হচ্ছে যে বিটিআরসির ক্ষমতাকে খর্ব করা হলো, যেটা রাশেদ ভাই অলরেডি বলেছেন। সো এই ক্ষমতা খর্ব করার ফলে যেটা হলো যে বিটিআরসি অ্যাজ এ কমিশন সে ফাংশন করতে পারলো না। যে কোনো জায়গায় বিটিআরসির যে কোনো ধরনের অনুমোদনের আগে তাকে পূর্বা অনুমোদন বলে একটা কথা বলা হলো, যে তাকে মিনিস্ট্রির কাছ থেকে একটা অনুমোদন নিতে হবে। সো এটা কিন্তু একটা দীর্ঘসূত্রিতার একটা কিন্তু ব্যুরোক্রেটিক একটা বেড়াজালের ভিতরে কিন্তু আমরা পড়ে গেলাম। সো এনিওয়ে, এটার পরেও যদি আমরা দেখি যে এছাড়াও যে অন্যান্য সরকারগুলো এই বিবর্তনের ধারায় যে গত 25 বছরে আমরা দেখেছি যে পলিসিকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক বিবেচনায়, এবং রাজনৈতিক বিবেচনায় এই টেলিকমিউনিকেশনস খাতটাকে আমরা একটা ব্যবসার জায়গা হিসেবে ধরে নিয়েছি। অথচ এই টেলিকমিউনিকেশন খাতটা এমন হওয়া উচিত ছিল যে এটা জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধির একটা ভিত্তি হিসাবে আমরা এটাকে যদি নিতে পারতাম, যে টোটাল ডিজিটাল ইকোনমি, টোটাল ডিজিটালাইজেশনের একটা এনাবেলিং একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে যদি নিতে পারতাম, তাহলে কিন্তু আজকে কোয়ালিটি অফ সার্ভিস বলেন, আজকে আরপু নিয়ে আমরা আলোচনা করছি, ট্যাক্স রিজিম নিয়ে আলোচনা করছি, এগুলোর প্রয়োজন হতো না। আপনি ইনডাইরেক্ট আপনি যদি কন্ট্রিবিউশন দেখেন, আমরা টেলিকম অপারেটররা একটা কানেক্টিভিটি এস্টাবলিশ করেছি। আমাদের ইকোসিস্টেমে আমাদের যারা সহায়ক, যারা স্টেক হোল্ডার আছে, তারা ফাইবারাইজেশন করছে। ফাইবারাইজেশনের মান ভালো না। 70 থেকে 75% ফাইবার হলো ওভারহেড, যে ফাইবার টেলকো গ্রেড না। আমরা এর কাছ থেকে কিন্তু কোনো কোয়ালিটি অফ সার্ভিস পাচ্ছি না। টাওয়ার আমরা একটা করতে চাচ্ছি, যে টাওয়ারটা পৃথিবীর কোনো দেশে পৃথক কোনো অপারেটর দ্বারা করে এইরকম আসলে উদাহরণ একটু কম দেখবেন। এটা টাওয়ার মোবাইল অপারেটরের নিজস্ব প্রয়োজনে একটা টাওয়ার বিল্ড করতে হয়। সো আমরা যদি আজকে একটা টাওয়ার বিল্ডের জন্য একটা সাইট চাই, তো এই টাওয়ারটা দেখা যায় যে এটা এটাকে উঠে আসতে বা এই টাওয়ার বা এই সাইটটাকে এস্টাবলিশ করতে প্রায় 3, 4, 5, 6 মাস 7 মাস সময় লেগে যায়। সো এই যে একটা ব্যাক অ্যান্ড ফোর্থ গেম করতে হয় আমাদের। সো এই পলিসি যে জায়গাটা আসলে আমাদের এনাবল করা উচিত, এই পলিসিটা এমন হওয়া উচিত যেটা এই যে দীর্ঘসূত্রিতাগুলোকে অ্যাড্রেস করবে। যেটা আমরা দেখছি যে বর্তমানে যে সরকার এবং নিয়ন্ত্রক সংস্থা যেভাবে নতুন পলিসিটাকে ড্রাফট করেছেন, সেখানে কিছু কিছু ভালো দিক তো অবশ্যই আছে। যেমন এখানে আমাদের টিয়ার্ড একটা আর্কিটেকচার ছিল, যেটা কিনা আসলে আমাদের অনেকগুলো নোড অ্যাড করেছিল, যেটাও কিন্তু আমাদের কোয়ালিটি অফ সার্ভিসের একটা আমি বলবো যে একটা অন্তরায় হিসেবে কাজ করতো। সেই বিষয়টাকে তারা এবার অ্যাড্রেস করেছেন। অনুরূপভাবে আরও কিছু জিনিস অ্যাড্রেস করেছেন। তবে আমি রাশেদ মেহেদী ভাইয়ের সাথে একমত যে কোনো পলিসি ফর্ম করার আগে ইট শুড বি এ টপ ডাউন অ্যাপ্রোচ। তা না হলে এবার পলিসি ফরমেশনে আমরা যেটা দেখলাম যে পলিসির ভিতরে অনেক ছোট ছোট জিনিস ইনকর্পোরেট করা হয়েছে, যেটা কিনা আমাদের রোল আউট অব্লিগেশনের মতো জিনিসগুলোকে ইনকর্পোরেট করা হয়েছে, যেটা পরবর্তীতে গাইডলাইনের মধ্যে থাকতে পারতো অথবা ডাইরেক্টিভসের মধ্যে থাকতে পারতো। সো এগুলো হয়তো আমরা মনে করছি যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো এগুলো আমাদের সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে, বাট এটা আমরা বলতে পারছি না এখনই খুব
সার্টেইনলি যেটা অন্তরায় হিসেবে দাঁড়াবে কিনা। কি ধরনের অন্তরায় হতে পারে বলে আপনি? যেমন আমি আপনাকে উদাহরণ দিয়ে বলতে পারি যে ধরেন আমাকে রোল আউট করতে বলা হয়েছে ফাইবার এমএনওদের জন্য বলা হয়েছে 1 বছরের মধ্যে 2 বছরের মধ্যে। সো আমাদের দেশে আপনি জানেন ফাইবারাইজেশন ইজ এ ভেরি ডিফিকাল্ট জব। এই জব 5G নেটওয়ার্ক যখন আসবে বা আমরা যখন অবমুক্ত করার জন্য যাব, আমাদের অনেক অনেক বেশি টাওয়ারের প্রয়োজন হবে। অ্যান্ড এটা কিন্তু পুরোটাই একরকমের ফাইবারের উপরেই এই নেটওয়ার্কটাকে আমাদের বিল্ড করতে হবে। সো যে ধরনের ফাইবারাইজেশনের কথা বলা হয়েছে, এটা এনটিটিএন হোক বা আমাদের এমএনওদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই রোল আউট টাইমের ভিতরে এই ব্যাপক ফাইবার কিন্তু রোল আউট করা বা ডিপ্লয় করা উড বি ভেরি ডিফিকাল্ট। সো অনুরূপভাবে আপনার কিউএস এর যে কথা বলা হয়েছে, কোয়ালিটিস অফ সার্ভিসের কিছু কথা বলা হয়েছে যেটা রোল আউট করতে হবে এত দ্রুত সময়ের মধ্যে। আমি আপনাকে আগেও বলেছি যে কোয়ালিটি অফ সার্ভিস একটা হলো ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। প্রত্যেকটা সহ নিয়ামকগুলোর উপর ভিত্তি করে কিন্তু আলটিমেট একটা কোয়ালিটি অফ সার্ভিসে আমাদেরকে পৌঁছাতে হবে। সো আমাদের এই লেয়ার্ড আর্কিটেকচারের ভিতরে বা আমাদের যে স্টেক হোল্ডাররা আছে তাদের কাছ থেকে যদি আমরা প্রপার সাপোর্ট না পাই, তাহলে কিন্তু আলটিমেট একটা কোয়ালিটি অফ সার্ভিস ডেলিভার করা আমাদের জন্য কিন্তু ভেরি ডিফিকাল্ট। সো ওই জায়গাটাতেও আমাদের পলিসির ভিতরে অ্যাড্রেসড হওয়া উচিত। আমাদের যে ফাইবারগুলো আছে, যে টাওয়ার যেগুলো আমাদের আছে এখন পর্যন্ত অপারেটরদের, সেগুলোকে বাধ্যতামূলকভাবে এগুলোকে ছেড়ে দিতে বলা হয়েছে। আমরা এটার ব্যাপারেও বলেছি সরকারকে যে এটা বাধ্যতামূলক না করে একটা টাইম ফ্রেমের মাধ্যমে এটা আস্তে আস্তে এটাকে অবমুক্ত করার জন্য একটা নির্দেশনা দেওয়া যেতে পারে। সো কিছু জিনিস তো আছেই আমরা যেগুলো আমরা বলেছি। গাইডলাইনে থাকলে ভালো জি, হতো বলে আপনি এগুলো গাইডলাইনটা অলওয়েজ হয় হচ্ছে আপনার বিজনেস সেন্ট্রিক। আপনার কোনো একটা রোল আউট অব্লিগেশনে যখন যাবেন তখন আসলে বিজনেসটা কিভাবে আপনাকে রেসপন্স করছে। ধরেন আমি 5Gর কথাই বলি। আপনি যদি আমাকে 5G যদি বলেন যে পুরো কাভারেজ লেয়ারে 5G লেআউট বা ডিপ্লয় করতে হবে, অ্যাকচুয়ালি 5Gর কি আমি ওই ধরনের সাবস্ক্রাইবার আছে? আমরা কি আর উই রেডি? এখান থেকে যে এটার বিজনেস কেস নিয়ে কি আমরা স্টাডি করেছি? আমরা 5Gর যে ধরনের ট্যারিফ প্যাটার্ন হবে, ডেটার ভ্যালু বা মূল্য যেরকম হবে, আমাদের এই সাধারণ মানুষ যারা 120 বা 130 টাকা আরপুতে আমরা যে বিজনেস এনভায়রনমেন্টের মধ্যে আছি, তারা কি আমরা এটার মানে গ্রহণ করার জন্য কি প্রস্তুত আছি? সো সব কিছু অ্যাকচুয়ালি বিবেচনায় নিতে হবে। শেয়ার নিয়ে আপনার একটা প্রশ্ন তুলেছেন, আপনারা 15% বা 20% লোকাল শেয়ার রাখতে হবে, এটা নিয়ে আপনারা আপত্তি তুলেছেন আমরা দেখেছি, কিন্তু সর্বশেষ এটার আপডেট আপনারা জানেন এটা কোন পর্যায়ে আছে? বেসিক্যালি যেটা হয়েছে যে আমরা তো ড্রাফট ভার্সনগুলো পেয়েছি। সো এই ভার্সনের উপর ভিত্তি করেই আমরা এই আলোচনাটা এনেছিলাম যে আসলে আমাদের বিনিয়োগকারীরা আজ থেকে 25 বছর আগে বা 20 বছর আগে যখন বিনিয়োগ করেছে, তো ওনারা কিন্তু একটা বিনিয়োগ কন্ডিশন এর উপর ভিত্তি করেই কিন্তু ওনারা আকৃষ্ট হয়েছেন এবং দে ইনভেস্টেড ইন দিস মার্কেট। এখন আপনি সাডেনলি মাঝপথে এসে যদি একটা বাধ্যতামূলক কোনো কিছু করেন, অফকোর্স এটা আমার মনে হয় যে একটু কন্ট্রাডিক্টরি হবে, এটা খুব চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য। কারণ সার্টেনলি আমাদের এখন 5Gর কথা যদি আসে, এখানে লট অফ ইনভেস্টমেন্টের ইস্যু আছে। সো এরকম একটা আনসার্টেইন জায়গায় যদি আপনি বলেন যে আপনার 100% বিনিয়োগ ছিল, এটাকে এখন কমিয়ে 85% করতে হবে, 15%কে অফলোড করতে হবে আপনার পাবলিক মার্কেটে। সো সেই সমস্ত ক্ষেত্রে যেটা হবে যে বিনিয়োগকারীরা হয়তো একটা ডিফারেন্ট সিগন্যাল পেতে পারে। ইটস নট অনলি ফর দিস টেলিকম সেক্টর। এই ধরনের একটা আনসার্টেইন একটা কন্ডিশন যদি দেখে, তাহলে অন্য যে কোনো সেক্টরেও কিন্তু এর একটা প্রভাব পড়তে পারে। সো আমরা অবশ্য সরকারকে আমরা বলেছি এবং আমি নিশ্চিত যে ওনারা এই জিনিসটা বা বিবেচনা প্রসূতভাবে ওনারা এই জিনিসটাকে অ্যাড্রেস করবেন, যে এটাকে একটা টাইট ফ্রেমওয়ার্কের মধ্যে না দিয়ে আমরা লোকাল ইনভেস্টমেন্টকে হয়তো আমরা অফকোর্স এনকারেজ করতে পারি, তবে সেটা একটা দীর্ঘ সময় ধরে এটাকে এই 15% বা 20% বা 10%-এর ব্যাপারটাকে এটাকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, নট অ্যাজ এ ম্যান্ডেটরি কেস। রাশিদ ভাই, আপনি পলিসি নিয়ে বলতে চাচ্ছেন? আচ্ছা, আমি একটু করতে চাই। দেখেন, যে পলিসিটা হচ্ছে, মানে আমার কাছে একটা জিনিস খুব একটু যে এই মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্ট আছে, তো তাদের কাজটা ছিল আসলে এই যে সমস্ত এখন যে অবস্থাটা আছে সেই অবস্থার ভেতরে কতটুকু আসলে কাস্টমারের কাছে সার্ভিসটা ডেলিভার করা যায়। যেমন যেগুলো এর আগে ম্যাল প্র্যাকটিস হয়েছে, যেমন ইন্টারনেট শাটডাউন করা, এগুলো যেন না হয় কখনো, সেই বিষয়টা নিশ্চিত করা। কিন্তু তারা এখন একটা বড় কাজে হাত দিলেন, একটা পলিসি খুব তাড়াহুড়ো করে মনে হচ্ছে যে দ্রুত করে ফেলতে হবে, এবং সেখানে আমি ওনার সঙ্গে মানে একটু যুক্ত করেই বলতে চাই, উনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমাদের যে রিসোর্সটা আছে, যে সম্পদটা আছে, বিশেষ করে এই যে নেটওয়ার্ক ফাইবারাইজেশন কিংবা টাওয়ার কোর ক্ষেত্রে, দেখেন আমাদের মতো দেশে একটা ব্যাপারটা হচ্ছে যে এইখানে আমরা দেখেছি যে কমন নেটওয়ার্কের একটা বড় সুবিধা আমরা পেয়েছি। যখন
মানে এখানে যেহেতু ওই বিনিয়োগের ক্ষেত্রে একটা সমস্যা থাকে, ফলে একই নেটওয়ার্কের জন্য 4-5টা বিনিয়োগ বা 4-5টা পাথ তৈরি না করে যদি একটা কমন নেটওয়ার্ক করা যায় এবং সেই নেটওয়ার্কের যদি ম্যাক্সিমাম ইউটিলাইজটা হয় তাহলে কিন্তু আর সমস্যা হয় না। এখানে অনেকে একটা কথা বলেন, আমি একটু ছোট্ট দ্বিমত করছি, যে টেলকো গ্রেড ফাইবারের কথা বলা হয়। কারণ প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে ব্যাকবোন এখনো আছে, যেটা আমরা আসলে ফাইবারাইজেশনের ব্যাকবোন হিসেবে ইউজ করি ঢাকা থেকে কুমিল্লা হয়ে, সেটা কিন্তু পিজিসিবির লাইন, সেটা কিন্তু ওভারহেড। রেলওয়ে যে বড় সারা দেশ জুড়ে যে লাইন দিয়ে আমাদের এখানে বিস্তৃত হয়েছে নেটওয়ার্কটা একদম সেই 97-এর পর থেকে, সেটা কিন্তু ওভারহেড লাইন। বাংলাদেশে বরং সমস্যাটা হয় বন্যা বা অন্য অন্য কারণে আন্ডারগ্রাউন্ড মেনটেন করা অনেক কঠিন হয়ে যায়। এখানে যে পরিমাণে ফাইবার কাট হয়, দুম করে রাস্তা কাটা হয়, এটা করা হয়। টেলকো গ্রেড বলতে শুধুমাত্র আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক কিনা, এটা নিয়ে আমার একটু প্রশ্ন আছে। টেলকো গ্রেড মানে আপনাকে একটা এমন ফাইবার দিতে হবে এবং এমন মেনটেন্যান্স ব্যবস্থা রাখতে হবে যেখানে আপনি সেমলেস থাকবেন। এখন আপনি অ্যাসন টেকনোলজিতে কিন্তু আসলে মাল্টি চ্যানেলে একটা কাটলে কিন্তু এটা 3টা পাথ হয়ে চলে যায়, ফলে কিন্তু ওই পরিমাণ একটা কনসেন্ট্রেট একটা রোবাস্ট নেটওয়ার্ক আমরা করছি কিনা সেটা আমাদের দেখা উচিত আমার মনে হয়। নেটওয়ার্কটা রোবাস্ট কিনা এবং আপনি আমাকে সিমলেস নিশ্চিত করছেন কিনা, এবং আপনি যদি লাইনটা কাটা হয় তার মধ্যে আপনি আসলে কত কম সময়ে, 1 ঘন্টা বলবো না আমি, যে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে সমাধান দিতে পারতেছেন, সেটা ইনশিওর করাটা খুব জরুরি। সেই জায়গাটা আসলে পলিসিতে কতটা অ্যাড্রেস করা হচ্ছে আমি দেখেছি। এই পলিসিতে কিন্তু ওই জায়গাগুলোর চেয়ে অনেক বেশি যেটা করা হচ্ছে, এই যে আপনার যেটা বললেন যে মালিকানার কত পার্সেন্ট আপনি দিতে হবে, এক স্তর থেকে আরেক স্তরে, এক স্তরে লাইসেন্স কিছু লিমিটেড করা হচ্ছে, আরেক স্তরে ওপেন করা হচ্ছে, আর এক স্তরে হচ্ছে আপনার আবার বলা হচ্ছে যে এটা আমরা রেগুলেশন তুলে দিয়ে এটাকে ওপেন করে দিচ্ছি। এখন একটা জিনিস চিন্তা করেন, যে আইএসপিরা যে সার্ভিসটা দেয়, আইএসপি কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট, তাদেরকে আপনি কোনো স্তরেই আসলে ওপেন করে দিতে পারেন না, তাদেরকে লাইসেন্সিং এর রেজিস্ট্রেশন থাকতে হবে। মোবাইল অপারেটররাও একদম এন্ড ইউজারদের কাছে সার্ভিস দিচ্ছে, আইএসপিরও দিচ্ছে, ফলে আমি উপজেলা লেভেলের আইএসপিদেরকে ওপেন করে দিলাম, এটা কেমনে হয়? তখন আপনি তার লগবুক থাকবে না, তার ওখান থেকেও একটা বড় ধরনের সাইবার সিকিউরিটির মতো একটা বড় ধরনের হ্যাজার্ড ঘটে যেতে পারে, সেটা অ্যাড্রেস করবে কে? আমার মনে হয় সেই কারণে আমার মনে হয় যে সার্বিকভাবে আমরা আগে ন্যাশনাল টেলিকম পলিসি ঠিক করে ওইটার আলোকে এখানে আসা উচিত ছিল, কিন্তু যখন আমরা নিচ থেকে এটা করতে যাচ্ছি তখন অনেকগুলো বিতর্ক তৈরি হচ্ছে, এটা গোলমেলে অবস্থা তৈরি হচ্ছে, একটা অস্পষ্ট কুমাশাচ্ছন্ন অবস্থান তৈরি হচ্ছে। সেই জায়গাটা আসলে হওয়া উচিত না। তাইলে এই টেলিকম সেক্টর নিয়ে ভবিষ্যতে উনি 5Gর কথা বললেন, ভবিষ্যতে আরও বড় বিনিয়োগ আসতে হবে। এবং শুধু তাই না, এখন কিন্তু আপনার টেলিকম সেক্টর শুধু একটা টেলিকম ভয়েস কল বা সেবা না, ডাটাবেস ডিজিটাল সার্ভিস আসছে অনেক, এবং এই সার্ভিসগুলো যত বাড়বে তত বেশি আপনার রেভিনিউ পাবে, তত বেশি এটার বিনিয়োগটা আপনার রোল আউট হবে, এটা আপনি ব্যাক পাবেন, আপনার আরপু বাড়বে। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি এই সার্ভিসগুলোকে ইনশিওর করতে হলে একটা রোবাস্ট ডাটা কানেকশন লাগবে, আমাদের এখানে ডাটা সেন্টার লাগবে, যেন কোলোকেশন ডাটায় আমাদের সেকেন্ডগুলো কমে যায়। আমাদের এখন যে পরিমাণ ডাটা নিয়ে আসতে, ট্রাফিক নিয়ে আসতে বিনিয়োগ করতে হয়, এটা মোবাইল অপারেটরদেরও যায়, আইএসপিদেরও যায়, ইন্ডিয়া থেকে আনুন আর সিঙ্গাপুর থেকে আনুন, হিউজ। কিন্তু আমার এখানে যদি কোলোকেশন সার্ভারগুলো থাকতো তাহলে কিন্তু এটা ইন্টারনেটের দাম অনেক কমতো। সেই জায়গাটা কিন্তু আমরা অ্যাড্রেস করতেছি না। ওনার মানে 1 MBPS ডাটা তৈরি করতে যে খরচটা হয়, সেই খরচের একটা বড় অংশ কিন্তু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর কাছে চলে যায় ট্রাফিক নিয়ে আসার জন্য। সেই জায়গাটা আমরা রিডিউস করতে পারি না, সেই চিন্তা কিন্তু আমরা করিনি, পলিসিতে কোনো অ্যাড্রেসই নেই সেটা সম্পর্কে। ওকে, আমরা আশা করব যে যে পলিসি হচ্ছে এই পলিসি সবার জন্যই গ্রহণযোগ্য হোক এবং সবার স্বার্থ যাতে এটি সুরক্ষিত থাকে। আমরা ফিরতে চাই স্পেকট্রাম নিয়ে। আপনি স্পেকট্রাম নিয়ে বেশ কিছু কাজ করেছেন আমরা জানি। তো স্পেকট্রামের জায়গায় বলতে চাই 700 দিয়ে আমি শুরু করতে চাই, যে এই 700 নিয়ে আজকে যেই ক্রাইসিস অবস্থা পার করছে বিটিআরসি, ইভেন সরকারও, আমি নিজেও প্রতিবেদন করেছি যে 700 স্পেকট্রাম 2014 সাল থেকে আজকে 25 সাল এখন পর্যন্ত এই স্পেকট্রামকে তারা অপারেটরদের হাতে দিতে পারছে না। এটার কি বিটিআরসি বা সরকারের দূরদর্শীদের অভাব ছিল, যে এই জিনিসটা নিয়ে আমাদের আগে ভাবা উচিত ছিল, বা এই স্পেকট্রাম পলিসি বা গাইডলাইন বা রোডম্যাপ হওয়া দরকার? দেশের বাইরে আমরা দেখি সেই জিনিসটা আমাদের এখানে অনেক বড় ঘাটতি দেখি। ওইটা খোলাখুলিভাবে বলি, অলওয়েজ ও নেটওয়ার্কে স্পেকট্রাম 700 মেগাহার্টজ কেন দেওয়ার প্রয়োজন পড়েছিল? বিনামূল্যে দেওয়া হয়েছে। সে একটা আইএসপি, তার একটা ব্যাকআপের জন্য দরকার, সেখানে এই এত মূল্যবান স্পেকট্রাম কেন? এবং দেওয়ার পরে আমরা বলি রাষ্ট্র এত শক্তিশালী, এই রাষ্ট্রের কাছে সবকিছু তুচ্ছ আমরা, তাহলে এই একটা ছোট্ট মাত্র আইএসপি অপারেটরের সঙ্গে এই স্টেট কেন ফাইট করে পারে? বিটিআরসির মতো প্রতিষ্ঠান কেন ফাইট করে পারে না? ডাকু টেলিযোগাযোগ গ্রহ কেন পারে না? আমার কেন যেন সন্দেহ হয় তারা আসলে চায় না। যদি চাইতো এই মামলা কোনো ম্যাটারই না, পসিবল এটা এই মামলা তুলে নিয়ে একদিন স্পেকট্রাম ডিস্ট্রিবিউট করা সম্ভব হইতো। সে চাওয়ার মধ্যে সমস্যা আছে। আমি বিটিআরসির আইনজীবীর ভূমিকা কি ছিল সেইখানে আসলে এটা নিয়ে প্রশ্ন করা উচিত, না হলে এই মামলায় বারবার দীর্ঘসূত্র হবে কেন, মামলা কেন বারবার পড়ে যাচ্ছে? এটা একটা ট্রিমেন্ডাস ঘটনা, এটা আমাদের পুরো স্ট্রাকচারের দুর্বলতাকে তুলে ধরে।
যে রাষ্ট্র কোথাও কোথাও গিয়ে আসলে কি পরিমাণ নিজে নিজে দুর্বল হয়ে যায়। এটা রাষ্ট্রীয় একটা গুরুত্বপূর্ণ সম্পদ, যে সম্পদের ব্যবহার আমার খুবই দরকার, এখন 5G'র জন্য খুবই দরকার। সেই এটাকে আপনি একটা মামলার দোহাই দিয়ে আপনি বছরের বছর ফেলে রাখছেন, এটা একটা আসলে আমি বলবো যে একেবারেই খুব দুর্ভাগ্যজনক। এটা কোনোভাবে গ্রহণ করা যায় না। এটা পাচ্ছেন না। এই যে আপনারা তো অনেকদিন থেকে চেষ্টা করছেন যে এই স্পেকট্রাম যেন আপনাদেরকে দেওয়া হয় আপনাদের ভালো সার্ভিস নিশ্চিত করার জন্য। আপনি আলোচনার শুরুতেও বলছিলেন এই সেবা দেওয়ার ক্ষেত্রে যে স্পেকট্রাম আপনারা পাচ্ছেন না, আপনাদের আসলে এই বিষয়ে কনসার্ন? না, স্পেকট্রামের ব্যাপারে আমাদের আসলে 2022 পর্যন্ত আমাদের অপারেটররা যে ধরনের স্পেকট্রাম নিয়েছে, 2100-তে বলেন, 2300-তে বলেন, 900-1800 তো শুরুতেই ছিল। সো আমি অ্যাডিকুয়েট বলবো না, বাট নেয়ার টু অ্যাডিকুয়েট স্পেকট্রাম আছে। বাট 700টা হচ্ছে একটা ডিফারেন্ট ডাইমেনশন। 700টা হচ্ছে একটা কাভারেজ স্পেকট্রাম। এটা আসলে আপনি জানেন যে যত লোয়ার ফ্রিকোয়েন্সির যে স্পেকট্রামগুলো, সেগুলো অনেক বেশি এরিয়া কভার করে। সো আমাদের আরবানাইজেশনের যে অবস্থা দেশে এবং 5G'র মতো নেটওয়ার্ক, সেই জায়গাটাতে আমাদের এটা খুবই একটা এলিজিবল স্পেকট্রাম ছিল ফর দি রোল আউটের জন্য, আমাদের টেকনোলজি রোল আউটের জন্য। সো 700টা অলওয়েজ আমাদের অপারেটরদের জন্য এটা একটা খুব মানে ড্রিম স্পেকট্রাম বলা যায়। তবে আমি একই সাথে আমি ওই প্রসঙ্গ তো মেহেদী ভাই কাভার করেছেন যে এটা বিটিআরসি সচেষ্ট আছে বেশ অনেকদিন যাবত। দামের কথাটা আমি অবশ্যই বলতে চাই যে স্পেকট্রামের আসলে একটা যৌক্তিক মূল্য সবসময় বলা উচিত। কারণ স্পেকট্রাম তো, এটা আমি আগেও বলেছি যে আমরা যদি টেলিকম সেক্টরটাকে যদি আমরা বিজনেসের বা রেভিনিউ আর্নিংয়ের একটা সেক্টর হিসেবে যদি কনসিডার করি, তাহলে আমরা আবারও ভুল করবো। আমরা গত 25 বছর ধরে এই ভুলটা করেছি। আমাদের এটাকে এখন আসলে একটু অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা উচিত। যে আমরা যদি বলি ডিজিটাল ইকোনমি, আমাদের ই কমার্স বলেন, ই এডুকেশন বলেন, ই হেলথ বলেন, এবং এই মোবাইল কানেক্টিভিটির উপরে আসলে কিন্তু আমাদের পুরা দেশের অর্থনীতি এখন চালিত হচ্ছে। আপনার এমএফএস বলেন, আমরা টাকা আদান প্রদান করছি, সমস্ত ধরনের সেবা নিচ্ছি। এটাকে আমরা আরও কত বেশি কম মূল্যে আমরা মানুষের কাছে যেতে পারি, কত বেশি অ্যাফোর্ডেবল করতে পারি, কত বেশি রোবাস্ট সাস্টেইনেবল একটা ইনফ্রাস্ট্রাকচার করতে পারি, যার মাধ্যমে আমার প্রতিটা মানুষ একেবারে প্রত্যন্ত অঞ্চলেও যে আছেন, উনিও যেন ডিজিটালাইজেশনের যে সার্ভিসেসগুলো আছে প্রত্যেকটা যেন অ্যাভেইল করতে পারেন। এই প্রসঙ্গে আরেকটা জিনিস আমি একটু, যদিও বা একটু অফ ট্র্যাক হয়ে যাবে, আমি একটু বলে রাখি এখানে যে আমি আগেও বলেছিলাম যে আমাদের জন প্রতি ডেটা ইউসেজটা কত, খুবই কম, নগণ্য। এটা 6 জিবি বা 6 থেকে একটু বেশি। ওয়্যারাজ আমাদের আশেপাশে এই রিজিয়নে যে দেশগুলো আছে সেখানে 20-25 ইভেন 30 জিবির বেশি পার ক্যাপিটা কনজাম্পশন। সো আমাদের এই জায়গায় দেখতে হবে। এখন আমি যদি বলি এই যে 6 জিবি যে আমরা যে ব্যবহারটা করছি, এটার মধ্যেও দেখেন আমরা আসলে নলেজ বেস কন্টেন্ট কি আছে। আমরা কিন্তু খুব সহসাই জানি যে সোশ্যাল মিডিয়ার ইউসেজ, এই ফেসবুকে আমরা একটা রিল দেখছি বা আমরা একটা ভিডিও দেখছি বা আমরা বিভিন্ন ধরনের আমরা এন্টারটেইনমেন্টের কন্টেন্টগুলো নিয়ে আমরা খুব ব্যস্ত। বাট আমাদের কন্টেন্টে কিন্তু কোনো ডেভেলপমেন্ট হয়নি। কন্টেন্ট ডেভেলপমেন্টটা এটাতে সরকারের সরাসরি প্রণোদনা দেওয়া উচিত। আদারওয়াইজ আমাদের দেশে ডিজিটাল কন্টেন্ট যদি মানসম্মত না হয়, তাহলে আমরা উন্নত জাতি গঠন করতে পারবো না। আমাদের যদি ভালো এডুকেশন কন্টেন্ট না থাকে, ভালো হেলথ কন্টেন্ট না থাকে, ভালো মানুষ হওয়ার জন্য যদি কন্টেন্ট না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় পিছিয়ে যাব। সো এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি আমাদের দৃষ্টিভঙ্গিটাকে সরানো উচিত, সেবাগুলোকে উন্মুক্ত করা উচিত এবং সেবার মানকে বাড়ানো উচিত। কানেক্টিভিটি আমাদের জন্য যথেষ্ট হয়েছে। কানেক্টিভিটির কোয়ালিটি অফ সার্ভিস, অফকোর্স এটা আমি আগেও বলেছি, বারবার বলেছি, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, গ্র্যাজুয়াল প্রসেস, এটা হবে। কিন্তু কন্টেন্টের কোয়ালিটি এটা বাড়ানো আমাদের জন্য আসলে এখন খুবই ম্যান্ডেটরি হয়ে গেছে আমাদের জাতি গঠনের জন্য। ওনার সঙ্গে একটু অ্যাড করে বলতে চাই যে আমি মনে করি পলিসিতে আমাদের থাকা উচিত কিছু কিছু ব্যান্ডের স্পেকট্রাম একেবারে ফ্রি করে দেওয়া উচিত। অলরেডি অনেক দেশে কিন্তু উদাহরণ তৈরি আছে। বিশেষ করে যে আমি বলি 5G'র জন্য সি ব্যান্ডে 35 এবং আপার 3500 এবং আপার যে ব্যান্ডগুলো আছে 3500 to 4300 এর মধ্যে যে ব্যান্ডগুলো আছে, এগুলো কিন্তু অনেক দেশে ফ্রি করে দিচ্ছে। আবার আপার হাই ফ্রিকোয়েন্সি যেমন আপনার 60 গিগাহার্টজের উপর, সেগুলো কিন্তু ফ্রি করে দিচ্ছে। আমি যদি স্পেকট্রামটা ফ্রি করে দিয়ে মোবাইল অপারেটরদেরকে বলি যে তুমি আমার এই কোয়ালিটি এনশিওর করো, তাহলে ডেফিনেটলি স্পেকট্রাম বিক্রি করে যে আমার টাকাটা পাচ্ছি, তার চেয়ে আমি রেভিনিউ শেয়ারিং থেকে অনেক বেশি টাকা পাবো যখন সে অনেকগুলো সার্ভিস ডিপ্লয় করবে। যখন আমার ডাটা ইউজেসটা আজকে 6 জিবি থেকে 20 জিবিতে চলে যাবে, তাহলে খেয়াল করেন আপনি এই যে প্রায় 14 জিবির বাড়তি ব্যবহার, এই যদি প্রায় এই 7 থেকে 8 কোটি মানুষ এই এত বেশি ব্যবহার করে, তার জন্য যদি পে করে, সেই টাকা স্পেকট্রামে কয় গুণ বেশি হয়।
আমাদের এখানে কিছু একসঙ্গে দ্রুত একটা টাকা নিতে হবে, এই যে মেন্টালিটি, আমরা সার্ভিসকে অনেকটা বিস্তৃত করে রেভিনিউটা নিয়ে আসি না কেন, তা না করে আমরা শুরুতে আগে নিজের টেনশন করতে চাই। ওইটার কারণেই, এই পলিসির দুর্বলতার কারণেই স্পেকট্রামের এই উচ্চ মূল্য, সেটা কিন্তু আমাদের প্রথমেই আমাদের সার্ভিসটাকে একটু ডিট্রয়েট করে দিচ্ছে। স্পেকট্রাম নিয়ে এই দাম নিয়ে অপারেটর এবং নীতি নির্ধারক বা বিটিআরসি এই নেগোসিয়েশন এবং দেন দরবার এটা আসলে বিটিআরসির কিছু করার নাই, কারণ শুরু থেকে আমাদের যারা পলিসি পর্যায়ে সরকারের উপরে পড়ছে, অর্থ মন্ত্রণালয় ছাড়া পড়ে টাকা যাবে, তারাই এই জায়গাটা মানে রাজস্ব আদায়ের অন্যতম জায়গা হিসেবে দেখে। আমরা শেষ পর্যায়ে চলে আসি, ছোট ছোট কয়েকটা জিনিস অ্যাড্রেস করতে চাই। সেটা হচ্ছে যে আমরা দেখি যে দেশের যে জনগুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে, যেগুলো ডেভেলপমেন্ট হচ্ছে, নতুন যে এয়ারপোর্ট টার্মিনাল হচ্ছে, 3rd টার্মিনাল, এর আগে আমরা দেখেছি মেট্রো রেল, এই জায়গাগুলো তো অনেক মানুষ অ্যাক্সেসেবল হয়, এগুলো তো মোবাইল নেটওয়ার্ক অনেক জরুরি জিনিস। এই প্ল্যানগুলো করার ক্ষেত্রে এখানে মোবাইল নেটওয়ার্ক কিভাবে হবে, এই নেটওয়ার্ক কিভাবে পাবে, এই প্ল্যানগুলো থাকে না। এইটার এই গ্যাপটা কোথায়, আপনারা দুজনে যদি একটু করে বলেন। আপনি ফাইন, ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন এগেইন। সো জনগুরুত্বপূর্ণ জায়গাগুলো যদি আপনি বলেন, আপনি যেমন বলতে পারেন যে পোর্ট, এয়ারপোর্ট, হয়তো হাইকোর্ট ভবন, আপনার বাইতুল মোকাররম, ঢাকা ইউনিভার্সিটি। সো এইরকম মানে শত শত কেপিআই বলি আমরা, কি পয়েন্ট ইনস্টলেশন আছে। সো এই কি পয়েন্ট ইনস্টলেশনগুলোতে কিন্তু আমরা যদি খেয়াল করি যে হয়তো কিছু জায়গায় 1% বা 2% জায়গায় অনেক বেশি মোবাইল ইউসেজ হয়, জনসমাগম অনেক বেশি হয়, সেই জায়গাগুলোতে হয়তো অপারেটরদের বিজনেস কেস থাকে। বাট অন্য যে কি পয়েন্ট ইনস্টলেশনগুলো আছে সেখানে কিন্তু অপারেটরের কোনো বিজনেস কেস ওইভাবে থাকে না। বাট আমরা ইকুয়ালি কিন্তু ওই জায়গাতে দায়বদ্ধ নেটওয়ার্ক বিস্তৃতি করার জন্য, মোবাইল নেটওয়ার্ককে অ্যাভেইলেবল করার জন্য। সো অনুরূপভাবে কিন্তু আমরা অনেকগুলো জায়গায়, আপনি হাইকোর্ট বলেন, বিটিআরসি ভবন বলেন, সংসদ বলেন, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ক্রমান্বয়ে কিন্তু আমরা করছি এবং কন্টিনিউয়াসলি করে যাচ্ছি। বর্তমানে যে বিষয়টা, আমি জানি না আপনি এই প্রসঙ্গে এটাকে তুললেন কিনা, যেটা হচ্ছে যে আমাদের 3rd টার্মিনালের যে ইস্যুটা। 3rd টার্মিনালে যেটা হয়েছে যে আমরা আসলে কিন্তু 3rd টার্মিনালটা সফট লঞ্চ হয়েছিল, আমরা একটা ট্রায়াল হিসাবে কিন্তু আমরা অলরেডি ওখানে আমাদের নেটওয়ার্ক ডেপ্লয়েড আছে। এখন এই নেটওয়ার্ক ডেপ্লয়মেন্টের জায়গায় আমাদের এটার এক্সপানশনের দরকার আছে। ওটা যেহেতু একটা মিনিয়েচার ফর্মে হয়েছিল, ছোট ফর্মে হয়েছিল, আমাদের ডেপ্লয়মেন্ট আছে, টেস্ট অ্যান্ড ট্রায়াল হয়ে গেছে। বাট আমাদেরকে 3rd টার্মিনালের যে অথরিটি, মানে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, আমরা যেটাকে ক্যাব বলি, ওনারা আমরা বারবার লিখছি, কারণ এটা এমন একটা জনগুরুত্বপূর্ণ জায়গা হবে যেটা যখন ফাংশনাল হবে, অপারেশনাল হবে এই 3rd টার্মিনাল, ওখানে যদি নেটওয়ার্ক না থাকে, সো আমরা আগেও বলেছি যে এএনএস অপারেটররা হচ্ছে ভালনারেবল একটা পজিশনে থাকে। আপনি ফাইবার কাটা গেল, কোনো অসুবিধা নেই, টাওয়ার নেই, তার জন্য কি হলো কেউ জানে না, কিন্তু রবি বা বাংলালিংক বা জিপি বা টেলিটকের নেটওয়ার্ক নেই, এটা কিন্তু ওই অপারেটর দায়ী। সো কালকে যখন 3rd টার্মিনাল উদ্বোধন হবে, ওখানে যদি আমাদের এই নেটওয়ার্ক অপারেটরদের যদি নেটওয়ার্ক না থাকে, সো আমরা দায়ী হব। সো এই দায়বদ্ধতা থেকেই কিন্তু আমরা বারবার কমিউনিকেট করছি 3rd টার্মিনাল কর্তৃপক্ষকে যে আমাদেরকে এটা অনুমতি দেওয়া হোক। বাট ওনারা একটা দীর্ঘসূত্রিতার মধ্যে আছে, নিশ্চয়ই কোনো জটিলতা আছে, সমাধান হয়নি এখন পর্যন্ত। আমরা সুনির্দিষ্ট কোনো আমাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে আমরা কিন্তু এটাও বলেছি যে আসলে আমাদেরকে যদি আজকে গো ইনস্ট্রাকশন দেওয়া হয়, ইট উইল টেক অ্যানাদার 4 to 5 months, কারণ আমাদের ইকুইপমেন্ট ইম্পোর্ট করা থেকে শুরু করে ওটাকে আপনার ডিজাইন, নেটওয়ার্ক ডিজাইন হ্যাজ বিন ডান অলরেডি, বাট যেটা দরকার হচ্ছে ওটাকে তো লাগাতে হবে, ডিপ্লয় করতে হবে। সো এটা করতে 3 থেকে 4 মাস সময় লাগবে। সো আমাদেরকে যদি আগে না বলা হয়, সাডেনলি 1 সপ্তাহ আগে যদি বলা হয় যে তোমরা এখন এটাকে রোল আউট করো, ইট উইল ভেরি ডিফিকাল্ট। আবারও কিন্তু আমাকে সেই প্রশ্নে আসতে হয়, পলিসি ইস্যু। আপনার 3rd টার্মিনাল তো এবারের ঘটনা, এর আগে এই যে পদ্মা সেতু, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, সব ক্ষেত্রে আগে সমস্যা হয়েছে। কেন এটা হবে কেন? এখন যেটা করা হয়, এই আধুনিক সময়ে যখন আপনার এই যে কানেক্টিভিটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন কিন্তু অনেক আগেই অনেক দেশ বিল্ডিং কোডের ভেতরে এটাকে ইনকর্পোরেট করেছে, যে আপনি যখন বিল্ডিং কোড হবে ওখানেই কিন্তু মোবাইল নেটওয়ার্কিং, শুধু মোবাইল নেটওয়ার্কিং না, আইএসপির জন্য আসলে ওখানে পিটিএস থাকবে, একটা পপ থাকবে, মোবাইল নেটওয়ার্কিং এর জন্য আপনি কোথায় কোথায় আপনার সাইটটা বসাবেন তার একটা ব্যবস্থা থাকবে। সব মিলিয়েই কিন্তু আসলে বিল্ডিং কোডের অধীনেই বিল্ডিংটা তৈরি হয়। কারণ প্রত্যেকটা বিল্ডিং এখন কিন্তু শুধু বিল্ডিং জন্য আপনার টাওয়ার বাইরে বসালে হয় না, ইন বিল্ডিং সলিউশনও লাগে, তার জন্য স্কোপ রাখতে হয়। কারণ আপনি তো নেটওয়ার্ক ছাড়া ওই বিল্ডিংয়ে আপনি বসবাস করতে পারবেন না এখন। আসলে নেটওয়ার্ক ছাড়া আপনি কোনোভাবেই একটা এত বড় এয়ারপোর্ট টার্মিনাল আপনি তো রান করতে পারবেন না, অপারেট করতে পারবেন না। তো আপনি কেন সেখানে নেটওয়ার্ক ব্যবস্থা রাখেন নাই? এটা বিবেচক কর্তৃপক্ষের যেমন দুর্বলতা,
ঠিক তেমনি আমাদের ওই যে রাষ্ট্রীয় পর্যায়ে যে পলিসি, সেই পলিসির একটা দুর্বলতা, যে আমরা এখনো বিল্ডিং কোড এটাকে ইনকর্পোরেট করিনি। ফলে এক একটা অথরিটি খাটায় দেয়, প্রভাব খাটায় দেয়, যে আমি তোমাকে এখন না। আপনার পদ্মা সেতু যখন করা হয় তখন কতবার চিঠি লিখতে হয়েছে, মানে আমরা কতবার রিপোর্ট করেছি, তারা শুনবেই না। পরে যখন এন্ড অফ দ্য মোমেন্টে চলে আসলো যে না, এখন তো আর না করলেই না, তখন তারা ডেকে বলে আপনি 2 দিনের মধ্যে এটা করে দেন। ওনারা জানেই না যে এই জিনিসটা 2 দিনে করা যায় না। ওরা মনে করে যে এটা তো তার কিছু নাই, এটা বসায় দিলেই হয়। বসায় দিলে তো হয় না রে ভাই। তাদের এই টেকনোলজিক্যাল নলেজটা যেরকম দুর্বল আছে, আবার পলিসি না থাকার কারণে, বিল্ডিং কোড না থাকার কারণে ঢাকা শহরের অনেক বিল্ডিং তৈরি হচ্ছে। ওই বিল্ডিং গুলোর ভিতরে যে ইনবিল্ডিং সলিউশন করবে, আমরা অনেক বিল্ডিং কিন্তু হঠাৎ করে নেটওয়ার্ক পাওয়া যায় না। আপনি একটা কোনো বিল্ডিং দেখেন ছাদে গিয়ে নেটওয়ার্ক পাচ্ছেন না, কোনোটার নিচতলায় পাচ্ছেন না, বহুত সমস্যাগুলো হয়। ওই বিল্ডিং এ বলা হয় যে ইনবিল্ডিং সলিউশন নাই, কিন্তু ইনবিল্ডিং সলিউশন করার জন্য যে স্কোপটা রাখা দরকার সেটা তো আপনি রাখেন নাই। অপারেটর এটা করবে কিভাবে? আবার কোনো হাউজিং কোম্পানির হলে সে ওখানে কাজ করতে গেলে আগে ওই যে বললাম, শুরুতেই বলেছিল যে বাড়তি একটা চার্জ করে বসে। ওই চার্জে তার করার কোনো এখতিয়ার নেই, চার্জ সে করতে পারে না। এবং এটা দেখার জন্য অথরিটি লাগবে, সিটি কর্পোরেশন বলেন, বিটিআরসি বলেন, অন্য কোনো অথরিটি যে দেখবে, সে দেখেও না। ফলে মোবাইল অপারেটর এখানে কাজই করতে পারে না, বা অন্য অপারেটর বা আইএসপিরাও গিয়ে আসলে কাজ করতে খুব সমস্যায় পড়ে। সেই কাজ করার সুবিধাটা কে? আপনি শুধু নেটওয়ার্ক চাচ্ছেন। এই কাজ করার সুবিধাগুলো যদি সবগুলো দেওয়া হয়, তাহলে আখেরে সবচেয়ে সুবিধাটা কি হবে জানেন? আমরা যারা সাধারণ ইউজার আছি, তারা এখনকার যারা কম প্রাইসে সেবাটা পাবো। ওনার এতগুলো ডিফিকাল্টিস হয় বলেই কিন্তু আসলে অনেক চাইলে উনি অনেক ক্ষেত্রে সেবা হয়তো প্রাইসটাও কমাতে পারেন না। এই পলিসিগুলো আমাদের মনে হয় খুব অ্যাড্রেস করা দরকার, যে আমরা কেন ছোট ছোট পক্ষের কাছে জিম্মি হয়ে থাকবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আসার জন্য। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং যারা মোবাইল ফোন অপারেটর যারা আছেন, তারা সংশ্লিষ্ট এই যে অমীমাংসিত এবং সেবার মানের ক্ষেত্রে যেসব বিষয় উঠে আসলো, সেসব বিষয়ে একটা সুনির্দিষ্ট এবং ভালো সমাধান আসবে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন।